আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা মডার্ন ফিজিক্স এর ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসগুলো দেখতেছিলাম, তারই ধারাবাহিকতা আজকে 4 নম্বর লেকচার নিয়ে কথা বলবো। বরাবরের মধ্যে আমি আছি। আমার নাম হচ্ছে আসিফ। পড়াশোনা করতেছি বর্তমানে। বুয়েটের ট্রিপল ই ডিপার্টমেন্টে। ওকে, ট্রিপল ই। হ্যাঁ, চলো। এখানে দেখো বেশ কিছু টাইপের প্রবলেম আজকে আমরা আলোচনা করব। প্রথমত আলোচনা করবো এক্স রশ্মি নির্গমন, তারপরে ভরবেগ, ইলেকট্রনের বেগ, উৎসের ক্ষমতা, বেগ সংযোগের আপেক্ষিক সূত্র। দেখো এই টপিক গুলোর ভিতর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের এক্স রশ্মির নির্গমন, আর আমাদের উৎসের ক্ষমতা। এই দুটা টপিক থেকে ম্যাক্সিমাম মেজরিটি কোশ্চেন আসছে। হ্যাঁ, এরপরে যদি আমি একটু সিরিয়াল করি, তোমাদের এমসিকিউ কিছু কিছু প্রবলেম কিন্তু এই যে ভরবেগ এবং ইলেকট্রনের বেগ থেকে আসে। আর সবচেয়ে কম সংখ্যক প্রবলেম আসছে বেগ সংযোগের আপেক্ষিক সূত্র থেকে। এটা তোমাদের বইতেও নাই। ওকে, নর্মালি এটা থেকে আসতে দেখা যায় না, তবে অনেক আগে এটা আসছিল। ঠিক আছে, এটা একটু তোমাদের কাছে নিউ টপিক লাগতে পারে। হ্যাঁ, এটা যারা ইন্টারেস্টেড ওরা দেখতে পারো। বহু আগে মনে হয় কোশ্চেন আসছিল এই টপিক থেকে। যাই হোক, আমরা মুভ অন করি। তো প্রথমে দেখি এক্স রশ্মি নির্গমন থেকে বেশ ভালোই কোশ্চেন আসছে। তো এক্স রশ্মি নির্গমনে আমাদের বেসিক গুলো আমরা একটু দেখে নেব। হ্যাঁ, হালকা একটু আলোচনা এখানে একটু দেখে নেব। তোমরা অলরেডি জানো এগুলা। সেটা মনে করো এটা দুইটা পাত। হ্যাঁ, এটা মনে করো কি আমাদের কি পাত, পজিটিভ পাত। আর এইটা মনে করো যে আমাদের নেগেটিভ পাত। তুমি কি করছো, একটা ইলেকট্রন নিছো, এইখানে মনে করো একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটাকে তুমি এখানে রাখছো। তো মনে করো তুমি এই দুইটা পাতের ভিতরে একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করছো। একটা হাই ভোল্টেজ অ্যাপ্লাই করে দিছো, সেই ভোল্টেজটা ধরো কি আমাদের ভি। তাহলে বলতো ভি ভোল্টেজ অ্যাপ্লাইয়ের কারণে এই ইলেকট্রনটা কি পরিমাণ শক্তি বা কি পরিমাণ শক্তি অনুভব করবে, বা এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সঞ্চিত হবে। সেই সঞ্চিত শক্তিটা কত বলতো? সেই সঞ্চিত শক্তি E1 সমান সমান ইভি। ঠিক আছে, এই ইভি পরিমাণ শক্তি নিয়ে ইলেকট্রনটা কি করবে, আমাদের যে মাইনাস পাত অর্থাৎ ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ছিটকে যাবে। ঠিক আছে, সো আমরা এই যে মাইনাস পাত, এটাকে আমরা বলতেছিলাম গিয়ে ক্যাথোড। আর এই যে আমাদের পজিটিভ প্রান্ত, এটাকে আমরা বলতেছিলাম গিয়ে অ্যানোড। তো ক্যাথোড থেকে অ্যানোডের দিকে ইলেকট্রনটা সাই করে ছিটকে যাবে বা গতিশীল হবে। তাহলে ইলেকট্রন যখন গতিশীল হবে, নিশ্চয়ই এর ভিতরে একটা গতিশক্তি সঞ্চিত হবে। তাহলে সেই গতিশক্তিটাকে আমরা লিখি ইকে দ্বারা। এই গতিশক্তিটা আমরা বুঝতেই পারতেছি, ইকে সমান সমান কত হবে, হাফ এমভি স্কোয়ার। সো ইলেকট্রনটার ভিতরে ইনিশিয়ালি যে শক্তিটা ছিল, দ্যাট ইজ ই ইন্টু ক্যাপিটাল ভি পরিমাণ শক্তি, সেটা এখন কিসে কনভার্ট হবে, আমাদের ইকে তে কনভার্ট হবে। অর্থাৎ ইকে সমান সমান আমরা লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। সো এখান থেকে কিন্তু আমরা একটা চমৎকার সম্পর্ক দেখতে পাচ্ছি। সেই সম্পর্কটা আমাদের ইলেকট্রনের যে ইনিশিয়াল সঞ্চিত শক্তি বা স্টোরড এনার্জিটা কিসে কনভার্ট হচ্ছে, গতি শক্তিতে কনভার্ট হচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে ইভি সমান সমান হাফ এম ভি স্কয়ার। ওকে, সো ইলেকট্রনটা কিন্তু ধাক্কা টাক্কা খেয়ে কোন পাতে এসে ধাক্কা খাবে, আমাদের কি অ্যানোডে এসে পজিটিভ পাতে এসে ধাক্কা খাবে। ঠিক আছে, পজিটিভ পাতে এসে ধাক্কা খাবে। আমরা পজিটিভ পাতগুলোকে এইভাবে প্লাস চিহ্ন দ্বারা লিখলাম। পজিটিভ পাতে এসে ধাক্কা খাইলো একটা ইলেকট্রন, এরকম অনেকগুলো ইলেকট্রন ধাক্কা খাবে। ধাক্কা খাওয়ার পর এই ইলেকট্রন গুলা যে শক্তি, এই শক্তিগুলা ব্যাপক বেশ একটা উচ্চ শক্তি আছে, একটা হাই ভেলোসিটিতে ইলেকট্রন গুলো ধাক্কা খাবে। ধাতব পৃষ্ঠে ধাক্কা খাওয়া মাত্র এরা ফোটনে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ফোটনে কনভার্ট হবে। ওকে, এইখান থেকে এদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ফোটনে কনভার্ট হবে। তো এইটাকে আমরা বলতেছি আমাদের ফোটন। ফোটন বা ইএম রেডিয়েশন। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যাকে আমরা বলি, ইএম দ্বারা আমরা সংক্ষেপে প্রকাশ করি। ওকে, ফোটন। এই যে আমরা বলছিলাম না যে এই যে ইলেকট্রন গুলো আছে, এগুলার শক্তি কি অনেক বেশি।
একটু দেখো, এই যে ইলেকট্রন গুলার এনার্জি আসলে অনেক বেশি। আর এনার্জি যখন বেশি হয় তখন সেখান থেকে যে ফোটনটা উৎপন্ন হবে, সেই ফোটনের এনার্জিও কি হবে, আমাদের বেশি হবে। আর ফোটনের এনার্জি যদি বেশি হয়, তোমরা জানো ফোটনের এনার্জিকে কিভাবে প্রকাশ করা হয়, এইচ মিউ বা এইচ সি বাই ল্যামডা দ্বারা। তাহলে এখান থেকে রিলেশনটা থেকে তোমরা বুঝতে পারতেছো এই জিনিসটা বলাই যায় যে ই অফ ফোটন যত বেশি হবে, আমার ল্যামডার মান তত কি হবে, কমবে, এবং মিউ এর মান তত কি হবে, বাড়বে। তার মানে যেহেতু ইলেকট্রন গুলার এনার্জি অনেক হাই, তার মানে ল্যামডাটা এমনিতেই ছোট হবে। এবং হিসাব নিকাশ করে বা পর্যবেক্ষণ করে দেখা গেছে এই যে ফোটন গুলা নির্গত হবে, এগুলো হচ্ছে খুবই ছোট ওয়েভলেন্থ বা খুবই ছোট তরঙ্গ দৈর্ঘ্যের এক্স রে। ঠিক আছে, আমরা জানি যে এক্স রে ওয়েভলেন্থ অনেক কম, এনার্জি বেশি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি নির্গত হবে, এক্স রে নির্গত হবে। ওকে, এখন কথা হচ্ছে, তোমাদের মনে কোশ্চেন রাখতে পারে যে ভাইয়া ইলেকট্রন গুলা যেই এনার্জি নিয়ে হিট করলো, এই পুরোটাই কি আমার হচ্ছে ফোটনে সঞ্চারিত হবে? এমনটা হতেও পারে, নাও হতে পারে। যদি পুরোটা সঞ্চারিত নাও হয়, স্টিল এক্স রে দেখতে পাবা, কারণ এনাফ পরিমাণ এনার্জি কিন্তু ওর ভিতরে চলে যায়, ফোটনটার ভিতরে চলে যায়। তো যদি ইলেকট্রনটার গতিশক্তি সম্পূর্ণরূপে ফোটনে কনভার্ট হয়, যদি ইলেকট্রনটার গতিশক্তি সম্পূর্ণরূপে আমাদের ফোটনে কনভার্ট হয়ে যায় বা ফোটনে সঞ্চারিত হয়ে যায়, তখন আসলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। তখন আসলে যে ঘটনাটা ঘটবে, তখন এই হাফ এমভি স্কোয়ার পরিমাণ শক্তিটাই কিন্তু আমাদের কি হবে, ফোটনের শক্তি হবে। এবং ইনফ্যাক্ট তখন ফোটনটা কিন্তু সর্বোচ্চ পরিমাণ শক্তি পাচ্ছে, অর্থাৎ ইলেকট্রনে যেই পরিমাণ শক্তি আছে এই পুরা শক্তিটাই কিন্তু ফোটন কি করে নিচ্ছে, শুষে নিচ্ছে। অর্থাৎ ফোটনের তখন এনার্জিটা হবে ম্যাক্সিমাম এনার্জি। এই কারণে আমি সাবস্ক্রিপ্ট হিসেবে ফোটন ম্যাক্স লিখতেছি। ওকে, আর ফোটনের ক্ষেত্রে এনার্জি যখন ম্যাক্সিমাম হবে, আমরা জানি ফোটনের এনার্জি সমান সমান এইচ ইন্টু মিউ। মিউ হচ্ছে কম্পাঙ্ক। যদি এনার্জি ম্যাক্সিমাম হয়, ফোটনটার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিও কিন্তু ম্যাক্সিমাম হবে। আর ফোটনটার ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক যদি ম্যাক্সিমাম হয়, আমরা যদি এটাকে ল্যামডার মাধ্যমে এক্সপ্রেস করতে চাই, কি হবে দেখো, তখন কিন্তু আমাদের ল্যামডাটা হয়ে যাবে মিনিমাম। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু আমরা চমৎকার বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। সো ওভারঅল আমাদের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা হচ্ছে আমরা এই পুরা সূত্রটার মাধ্যমে হচ্ছে দেখতে পারি যে প্রথমে ওর ভিতরে ইভি পরিমাণ শক্তি সঞ্চিত হচ্ছিল, দেন হচ্ছে ওই ইভি পরিমাণ শক্তি ইলেকট্রনের গতিশক্তি বা হাফ এম বি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। ওই হাফ এম বি স্কোয়ার শক্তি নিয়ে ইলেকট্রনটা হচ্ছে আমাদের এই পজিটিভ পাথ বা অ্যানোডে আঘাত করছে। আঘাত করার পর উচ্চ শক্তির ফোটনে কনভার্ট হয়ে গেছে। যদি ইলেকট্রনের গতিশক্তি সম্পূর্ণরূপে ফোটনের শক্তিতে কনভার্ট হয়, অর্থাৎ ফোটন যদি ইলেকট্রনের পুরো শক্তিকে শোষণ করে নেয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম এনার্জি ফোটনটা নিচ্ছে। আর সেই ম্যাক্সিমাম এনার্জি যখন নিবে, তখন ওর ফ্রিকোয়েন্সি হবে ম্যাক্সিমাম এবং তরঙ্গ দৈর্ঘ্যটা হবে মিনিমাম। আমরা এই সূত্রের মাধ্যমে রিলেট করতে পারতেছি। তো এই ব্যাপারটাই কিন্তু আমাদের পরের স্লাইডে দেখানো হয়েছে। দেখো, আরো সুন্দরভাবে দেখানো হয়েছে যে আমাদের হচ্ছে ফিলামেন্ট আছে, ইলেকট্রন বিম নিক্ষেপ করা হয়েছে। দেখো, এখানে ইলেকট্রনের বিম নিক্ষেপ করা হয়েছে। তার মানে কি, দেখো এইখানে কিন্তু দুই প্রান্তের ভিতরে একটা কি দেওয়া হয়েছে, ভোল্টেজ সাপ্লাই দেওয়া হয়েছে না? আমি বলে দিছিলাম যে এই ভোল্টেজটা ছিল আমাদের ভি পরিমাণ। আর ভি পরিমাণ ভোল্টেজ সাপ্লাইয়ের কারণে এই যে ইলেকট্রনের বিম, এরা হচ্ছে কি পরিমাণ শক্তি পাচ্ছিল, ই ইন্টু ক্যাপিটাল ভি পরিমাণ শক্তি পাচ্ছিল। এই ই ইন্টু ক্যাপিটাল ভি পরিমাণ শক্তি নিয়ে সে কোথায় আঘাত করছে দেখো, এই যে এখানটা আঘাত করছে। তাহলে এখানে যখন সে আঘাত করছে, তখন ইলেকট্রনের ইভি পরিমাণ শক্তি কিসে কনভার্ট হয়ে গেছে, গতি শক্তি বা হাফ এম বি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, হাফ এম বি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। এরপর দেখো, যখনই কপার অ্যানোড বা ধাতব পৃষ্ঠে হচ্ছে আঘাত করছে, তখনই সেখান থেকে কি ধরনের রশ্মি উৎপন্ন হয়েছে, এক্স রে উৎপন্ন হয়েছে। আর যদি এক্স রে এর ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কাইন্ড অফ ফোটন বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটার ক্ষেত্রে আমরা এনার্জিটাকে এইভাবে লিখি যে ই সমান সমান হচ্ছে এইচ মিউ বা এইচ সি বাই ল্যামডা। আর আমাদের কন্ডিশনটা হচ্ছে যে যদি, একটু লিখে দিই, যদি ইলেকট্রনের
সম্পূর্ণ শক্তি ফোটন শোষণ করে নেয় তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, ইভি সমান হাফ এমভি স্কোয়ার সমান সমান ই ম্যাক্স, অর্থাৎ ফোটন ম্যাক্সিমাম এনার্জি পাচ্ছে, তখন ফ্রিকোয়েন্সিটাও কি হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে, আর আমাদের যে ল্যামডাটা সেই ল্যামডাটা হচ্ছে গিয়ে মিনিমাম হচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা লিখতেই পারি। তো এইটাই আর কি এতক্ষণ বলছি, এটাই এতক্ষণ দেখো। এখন আমরা প্রবলেমের দিকে চলে যাই। দেখো কি বলছে, an electron is accelerated across a potential difference of এত in the CRT অর্থাৎ cathode ray tube of a television, what is the velocity of the electron it is if it starts from rest? ওইটা যেটা বললাম যে ইনিশিয়াল শক্তি কত ছিল ইভি, সেটা কিসে কনভার্ট হয়েছে, গতি শক্তিতে কনভার্ট হয়েছে। সো আমরা এখান থেকে কি লিখতে পারি, ভি স্কয়ার সমান সমান 2ev ডিভাইডেড বাই এম। এখান থেকে আরো কি লেখা যায়, ভি সমান সমান রুট ওভার 2ev ডিভাইডেড বাই এম। ওকে, এখানে আমাদের ই ক্যাপিটাল ভি এবং এম এর ভ্যালু ইনপুট করতে হবে। ইনপুট করি, রুট ওভার 2 ইন্টু ই এর ভ্যালুটা কত, আমাদের ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ক্যাপিটাল ভি কত 5 ইন্টু 10 কিউব, এম এর ভ্যালু কত 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার পার সেকেন্ড। সো এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরে বসাই, চলো ক্যালকুলেশন করি। 2 into 1.6 into 10 to the power minus 19 into 5 into 10 to the power 3 divided by 9.11 into 10 to the power minus 31 root over. So আমাদের আনসারটা আসতেছে হচ্ছে 4.19। কত আসতেছে আমাদের আনসারটা, চলো দেখি, সেটা হচ্ছে 4.19 into 10 to the power 7 মিটার পার সেকেন্ড। সো এই আনসারটা আমরা কোথায় দেখতে পাচ্ছি, দেখো 1 নম্বর অপশনে কিন্তু এই আনসারটা আছে। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, এক্স রে এর জন্য কোনটা সঠিক নয়, একদম বইয়ের জ্ঞানমূলক কোশ্চেন, সেটা হচ্ছে এটিকে একই বিন্দুতে একীভূত করা যায়, বাকি সবগুলো এক্স রে এর জন্য সঠিক। এরপরে আরেকটা জ্ঞানমূলক কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, টিউবের ক্যাথোডের দিকে কোন কণা প্রবাহিত হবে। ক্যাথোড মানে কি, ক্যাথোড মানে হচ্ছে নেগেটিভ, হ্যাঁ, নেগেটিভ পাথ। নেগেটিভ পাথে আমরা জানি যে এক্স রে সিস্টেমে কিন্তু হচ্ছে একটা মাত্র পজিটিভ আয়ন থাকে, নেগেটিভ পাথের দিকে পজিটিভ আয়ন নিয়ন আয়ন যাবে। ঠিক আছে, এরপরে দেখো একটা রিটেন প্রবলেম, একটা এক্স রে টিউবকে 80 কিলোভোল্ট বিভব পার্থক্যে রাখা হয়েছে। তো যদি রাখা হয় তাহলে ইলেকট্রন গুলাকে সে সর্বোচ্চ কত বেগে আঘাত করবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন, যেটা বলছিলাম যে সঞ্চিত শক্তিটা ইলেকট্রনের গতি শক্তিতে কনভার্ট হবে। এখন দেখো বলছিলাম যে ইলেকট্রনের এই যে গতি শক্তিটা, সেটা ফোটন পুরাপুরি শোষণ করতেও পারে, নাও করতে পারে। যদি শোষণ করে ফেলে তাহলে ফ্রিকোয়েন্সি কি হবে, ম্যাক্সিমাম। আর যদি শোষণ, তখন তরঙ্গ দৈর্ঘ্য হবে মিনিমাম, শোষিত শক্তি বা ফোটনের শক্তি হবে ম্যাক্সিমাম। বাট এমন তো হতে পারে যে ফোটনটা ইলেকট্রনের পুরা শক্তিটাকে সঞ্চয় করেই নাই, হতেই পারে। যখন করবে না তখন কি হবে একটু দেখো, তখন দেখো ইলেকট্রনের শক্তি 2% এক্স রে বর্ণালীতে কনভার্ট হয়েছে। উৎপন্ন বর্ণালীর সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, তো এইটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে কি বলছে, প্রথমে আমাদেরকে বলছে যে ইভি এই পরিমাণ শক্তিটা ইলেকট্রন গতি শক্তিতে কনভার্ট করে ফেলছে। ওকে, সো এখান থেকে আমরা লিখতে পারি, আমাদের ভিটা বের করতে হবে 2e ক্যাপিটাল ভি ইনটু এম। ঠিক আছে, চলো মান বসাই সবাই। ভি ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইনটু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ভোল্টেজ কত দেওয়া আছে, 80 কিলোভোল্ট। ওকে, ডিভাইডেড বাই এম এর ভ্যালু কত দেওয়া আছে,
9.11 ইন্টু 10⁻³ ইলেকট্রনের বেগ আর কি, মিটার পার সেকেন্ড। সো এইখানে আমরা দেখতে পাবো, দেখি কত আসে। আচ্ছা, এখানে আমাদের বেশ হাই ভেলোসিটি চলে আসতেছে। আবার একটু দেখি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, এখানে আমাদের বেশ হাই একটা ভেলোসিটি চলে আসতেছে, অলমোস্ট কার বেগের কাছাকাছি, আলোর বেগের কাছাকাছি একটা ভেলোসিটি চলে আসতেছে। যখনই তুমি ক্যালকুলেশন করে দেখবা যে আলোর বেগের কাছাকাছি একটা ভেলোসিটি চলে আসতেছে, এখানে আমরা কোন ওয়েতে হিসাব করছি বলতো? এখানে আমরা হচ্ছে সনাতনীয় যে পদ্ধতি বা নিউটনিয়ান মেকানিক্স ইউজ করছি, গতিশক্তিটাকে আমরা কি ধরছি, ½ mv² ধরছি। বাট যখনই তুমি দেখবা যে এরকম বেগের মানটা বেশি চলে আসছে, তখন তুমি বুঝবা যে তোমাকে এটা নিউটনিয়ান মেকানিক্স ছাড়াও আইনস্টাইনের যে আপেক্ষিকতা তত্ত্ব সেটা অ্যাপ্লাই করেও কিন্তু তোমাকে ক্যালকুলেশনটা করে দেখতে হবে। সো এইখানে এই ক্যালকুলেশনটা আসলে আমি সেম জিনিসটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা নীতি অনুযায়ী ক্যালকুলেশন করতে চাই। দেখো কিভাবে করতে পারি, দেখি আমরা ক্যালকুলেশন কোনো ভ্যারি করে কিনা। এইখানে আমরা দেখো এই যে কি লিখছি, ½ mv² লিখছি না, গতিশক্তি। এটা আসলে কি, আমাদের গতিশক্তি না? কোন পদ্ধতিতে গতিশক্তি? আমাদের সনাতন পদ্ধতিতে গতিশক্তি। তো আমরা এখন দেখতে চাচ্ছি যে আমরা হচ্ছে আমাদের আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশক্তিটা বের করব। সেটা কিভাবে? এইভাবে বের করা যায়, ইভি তো ঠিক থাকবে, আর আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশক্তিটা আমরা কিভাবে লিখি, m-m0c², তাই তো, m-m0c²। এটাকে যদি আমি একটা ফার্দার ক্যালকুলেশন করি, এই এমটাকে কি লেখা যাবে, m0 ডিভাইডেড বাই 1 - v²/c² মাইনাস m0 ইন্টু c², তাই তো। এরপর দেখো কি লেখা যায়, এইটাকে ইভি সমান সমান m0টা কমন নিলাম, কমন নিলে পরে এইখানে কি আসতেছে, জাস্ট কমন নিছি, হ্যাঁ জাস্ট কমন নিছি। দেখো এই যে 1/1 ডিভাইডেড বাই √1/√1 ডিভাইডেড বাই v²/c², এটা এই টার্মটা কিন্তু সব জায়গায় থাকতেছে। সো এইখানে একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা জানি, ইলেকট্রনের চার্জ জানি, ভোল্টেজ জানি, কত জানি, ইলেকট্রনের চার্জ আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19, ভোল্টেজ আমরা কত জানি, 80 ইন্টু 10³ m0 এর ভ্যালু তো আমরা জানি, ইলেকট্রনের ভর, স্থির অবস্থায় ভর, আর সি এর ভ্যালু আমরা জানি। তাহলে এই সবকিছু যদি আমরা জানা থাকে, আমরা এখান থেকে কোন জিনিসটা বের করে আনতে পারবো বলতো? এখান থেকে আমরা ভিটা বের করে আনতে পারবো। কোন হিসাবে ভিটা বের করতে পারবো? আমরা আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ভিটা বের করে আনতে পারবো। চলো দেখি। আমার সাথে সাথে সবাই ক্যালকুলেশন করতে থাকো। আচ্ছা, তো এইখানে আমাদের ভি এর মান যেটা আসছে সেটা হচ্ছে, আমি একটু লিখি, 0.5018 ইন্টু হলো গিয়ে সি। তো এই ধরনের জটিল ক্যালকুলেশন গুলো তোমরা একটু রিচেক দিবা। তা আমি তোমরা আমার সাথে একটু রিচেক দাও আবারও। 1.6 ইন্টু 10⁻⁻19 80 ইন্টু 10³ ডিভাইডেড বাই 9.11 10⁻⁻31। ওকে, এরপরে ভাগ দিব আমি c² দ্বারা, 3 এত স্কোয়ার আসলো, এটার সাথে হচ্ছে 1 যোগ করব, যোগ করে আমি
ইনভার্স করব, ইনভার্স করে স্কোয়ার করব, 1 মাইনাস করব, মাইনাস করে রুট করব। হ্যাঁ, এটাই আমাদের আসতেছে। তো আমরা যেটাকে 3 দ্বারা গুণ করে দিই, দেখো আমাদের ভ্যালোসিটিটা অ্যাকচুয়ালি কত আসে। আমাদের অ্যাকচুয়াল ভ্যালোসিটিটা কত আসে? অ্যাকচুয়াল ভ্যালোসিটিটা আমাদের আসতেছে হচ্ছে 1.505 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখন তোমার মনে একটা কনফিউশন জেগে উঠতে পারে যে ভাইয়া আপনি একবার সনাতনী পদ্ধতিতে হিসাব করলে দেখলে আনসার আসতেছে 1.6763, বাট যখন আপনি হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অ্যাপ্লাই করলেন তখন আনসার আসতেছে এইটা। অ্যাকচুয়ালি কোনটা সঠিক আনসার তোমরা আশা করি বুঝে ফেলছো। আগের ক্লাসে আমি বলছিলাম যে যখন হচ্ছে তোমার ইলেকট্রনের ভ্যালোসিটি অনেক বেশি থাকবে, আলোর বেগের কাছাকাছি হবে, তখন আমরা কোনটা অ্যাপ্লাই করব? আইনস্টাইনের আপেক্ষিকতার নীতি। এইখানে আমি আগে থেকে জানতাম না যে ইলেকট্রনের ভ্যালোসিটি কি আলোর বেগের কাছাকাছি আসবে নাকি আলোর বেগের চাইতে অনেক কম আসবে। যখনই আমি সনাতনী পদ্ধতি অ্যাপ্লাই করে আলোর বেগের চাইতে কাছাকাছি দেখলাম, তখনই আমি কি করলাম? নিউটনিয়ান মেকানিক্স বাদ দিয়ে আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে অ্যাপ্লাই করে দেখলাম যে বেগটা কত আসে অ্যাকচুয়ালি। যখনই দেখলাম বেগের ভ্যারিয়েশন হচ্ছে, তখন কিন্তু আমরা বুঝে নিতে পারতেছি যেহেতু এটা আলোর বেগের হচ্ছে অনেক কাছাকাছি আছে, সো আমাদের কিন্তু এইখানে নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লাই করে আমরা যেই বেগটা বের করছি এই বেগটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য না। সো এই বেগটা আমরা গ্রহণ করব না। আমরা কোন বেগটা গ্রহণ করব? আমরা এই বেগটা গ্রহণ করব। ওকে, তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন আমাদের এইখানকার প্রথম যে প্রবলেমটা সেই প্রবলেমটা শেষ করছি। এখন আমাদের সেকেন্ড প্রবলেমটার দিকে দেখতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রনের শক্তির 2% এক্স রে বর্ণালীতে কনভার্ট হলে উৎপন্ন বর্ণালী সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কত। ওকে, চলো দেখি। সো আমরা কিন্তু হচ্ছে আমাদের ইলেকট্রনের বেগটা পেয়ে গেছি, তাই তো? ইলেকট্রনের আমরা বেগটা পেয়ে গেছি। আচ্ছা, এখন চলো দেখি ইলেকট্রনের যে গতিশক্তি, সেই গতিশক্তির 2% কিসে কনভার্ট হয়েছে? আমাদের ফোটনে কনভার্ট হয়েছে। আর এই ফোটনটার আমরা কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা বের করতে হবে। তো আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের মাধ্যমে যদি আমি ফোটনের শক্তিটাকে ক্যালকুলেট করি, কি লিখবো? hc/ল্যামডা। আমাকে কিন্তু এই ল্যামডার ভ্যালুটাই বের করতে হবে। ওকে, সো আমরা দেখো ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা আমরা কোন ওয়েতে বের করব? যেহেতু আমরা বুঝে ফেলছি যে এখানে কোনটা অ্যাপ্লাই করতে হবে, আইনস্টাইনের আপেক্ষিকতার শক্তি, তাহলে আপেক্ষিক গতিশক্তি। তাহলে আপেক্ষিক গতিশক্তিটা আমাদের কত ছিল? m-m0 × c²। আর এটাই আবার কিসের সমান? ইভি এর সমান না? তো আমরা জটিলতা না করে ডিরেক্টলি ই ইন্টু ক্যাপিটাল ভি ইউজ করতেছি। ওকে, আমাদের ল্যামডার ভ্যালুটা বের করে আনতে হবে। সো দেখো আমরা কিভাবে করতে পারি এটা। ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19, ভোল্টেজ ছিল 80 ইন্টু 10³ 2% কে আমরা লিখতে পারি 0.02। সো এইটা সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে কি লিখতে পারবো? এইচ এর ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34, আর আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁻8। আর আমাদেরকে বের করতে হবে আমাদের ল্যামডার ভ্যালু। সো ল্যামডা সমান সমান এখানে সবকিছু বসায় ফেলছি আমি, তোমরা এখান থেকে ল্যামডার ভ্যালুটা বের করে ফেলতে পারবা। তো আমরা দেখি ল্যামডার ভ্যালুটা কত আসে। 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 80 ইন্টু 10³ ওকে, এটাকে আবার কিসে কনভার্ট করতে হবে? 2%-এ কনভার্ট করলাম, করার পর 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু, সো আমাদের ল্যামডার ভ্যালুটা চলে আসছে। আমরা ডাবল চেক দিব। এই ধরনের প্রবলেমে দেখবা ক্যালকুলেটরে বসাইতে ভুল হয় আমাদের, যার কারণে আমাদের পরীক্ষার হলে পারা অঙ্ক ভুল হয়ে যায়। অনেকে দেখবা পরীক্ষার হল থেকে বের হয়ে বলতেছে যে 30টা 32টা 34টা আনসার করে আসছে, পরে দেখা যায় পরীক্ষার রেজাল্ট দিলে লিস্টে হয়তো নাম নেই। আনফরচুনেটলি ওদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা হচ্ছে যেইটা লিখে আসছে ওটা অ্যাকুরেটলি লিখতে পারে নাই, যার কারণে নম্বরটা কিছুটা কমে গেছে। তো আমি দুইবার কথা বলতে বলতে হিসাব করে ফেলছি এরই ফাঁকে। দুইবার হিসাব করার পর আমি দেখলাম হচ্ছে দুইবারই আমাদের আনসারটা আসতেছে এত মিটার। সো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে অনেকটা আংস্ট্রম ইউনিটে আসতেছে, আর এক্স রেটা কিন্তু হচ্ছে আংস্ট্রম ইউনিটেই থাকে, ওয়েভলেন্থটা
আংস্ট্রম বা অ্যাংস্ট্রম যাই বলে ওই ইউনিটেই থাকে। তো আমাদের দুইটা আনসার ছিল, দুইটা আনসারই আমরা বের করে ফেলছি। প্রথমটা আনসার ছিল এই যে এইটা, এবং সেকেন্ডটার আনসার হচ্ছে কি এইটা। সো বেশ সুন্দর একটা প্রবলেম ছিল। এখন আমরা দেখি যে ভরবেগ থেকে কি টাইপের কোশ্চেন পরীক্ষা আসতেছে। ঠিক আছে, ভরবেগ থেকে মেইনলি এমসিকিউ টাইপের কোশ্চেন হয়। তো দেখি ভরবেগ সম্পর্কে মোটামুটি এখানে অনেক কিছু বলে দেওয়া আছে। নরমালি আমরা হচ্ছে সনাতন পদ্ধতিতে লিখি হচ্ছে পি সমান সমান এম ভি, এটা লিখি, খুবই ভালো কথা। বাট এই যে এখানে যে এমটা ইউজ করি না, আমরা অ্যাকচুয়ালি এম নটটা ইউজ করে ফেলি, সেটা হচ্ছে স্থির অবস্থায় ভর। স্থির ভর এটা কোন পদ্ধতিতে আমরা ইউজ করি? সনাতনী বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স ইউজ করি। বাট এখন তো তোমরা বুঝে ফেলছো কাহিনী কি, কাহিনী আসলে কি, কোন জায়গায় কি ইউজ করতে হবে। তাহলে এখন যদি আমরা আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে এটাকে ইউজ করতে চাই, এই যে এমটা, এটাকে আমার কি ধরনের এম নিতে হবে বলতো দেখি? এটাকে আমার নিতে হবে গতিশীল ভর। যদি আমি এটাকে গতিশীল ভর নিই, আমার কি আসবে? এম কে রিপ্লেস করে লিখবে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 - v² বাই c²। আর এটার সাথে কোন জিনিসটা মাল্টিপ্লাই হবে? ভি মাল্টিপ্লাই হবে। সো এটা আমার কোন পদ্ধতিতে আসতেছে? এটা হচ্ছে আমার আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে ভরবেগ। ওকে, সো এই জিনিসটা এখানে বলা আছে। আর আরেকটা জিনিস বলা আছে যে যেগুলো আছে মাসলেস, যেমন হচ্ছে ফোটন বা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আলোর ক্ষেত্রে, অথবা যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ, যেটাকে আমরা বলি ইএম রেডিয়েশন বা ফোটন আর কি, এগুলার ক্ষেত্রে আমরা কি লিখি? এগুলার ক্ষেত্রে আমরা লিখি হচ্ছে দুইটা জিনিস, একটা হচ্ছে ই সমান সমান এম সি স্কোয়ার লিখি। আবার এগুলার ক্ষেত্রে পি সমান সমান কি লেখা যায়? এম সি। সো এই দুইটাকে একসাথে করে আমরা লিখতে পারি ই সমান সমান পিসি। ঠিক আছে, ই সমান সমান কি? পিসি। আর এটাকে যদি আমরা একটু ফার্দার ক্যালকুলেশন করি, কি লিখতে পারি দেখো? ই সমান সমান পিসি কে লেখা যায় হচ্ছে পি সমান সমান ই বাই সি। আর আমাদের চিরায়ত একটা অতি পরিচিত সূত্র আছে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো? ওদের এনার্জিটাকে আমরা এইভাবে লিখতে পারি ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি সমান সমান কি লিখতে পারি? পি সমান সমান লিখতে পারি হচ্ছে এইচ বাই ল্যামডা। সো আমাদের কিন্তু বেশ কয়েকটা সূত্র আমরা দেখলাম। একটা হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স অনুসারে আমাদের যে ভরবেগের সূত্র ছিল সেইটা। আরেকটা দেখলাম হচ্ছে আমাদের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ভরবেগের যে সূত্র ছিল সেইটা। আরেকটা আমরা দেখলাম যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে পি সমান সমান কি ই বাই সি। ঠিক আছে, এবং ফোর্থ যেটা আমরা দেখলাম, যেটা বেশি ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের এই পি সমান সমান কি লেখা যায়? এইচ বাই ল্যামডা। এইগুলা কাদের ক্ষেত্রে প্রযোজ্য? এই দুইটা সূত্র আমাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য? আলোর ক্ষেত্রে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে। কাজে এগুলাই ঘুরে ফিরে আসবে, এমসিকিউ প্রবলেম এখান থেকে আসে। দেখো ওই যে যেটা পরে আসছে ওটাই মনে হয় দিছে এই মাত্র, যে প্রত্যেকটা ইলেকট্রনের ভরবেগ, যে কোনো আসলে ইলেকট্রনের ভরবেগকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? পি সমান সমান এইচ বাই ল্যামডা দিয়ে, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। ডি ব্রগলির তরঙ্গ কণা দ্বৈতত্ব অনুসারে, জানো তোমরা, কেমিস্ট্রিতেও পড়ছো। তো এখানে দেখো 600 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটনের ভরবেগ কত? ফোটনের ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা, ল্যামডা দেওয়া আছে। ওই যে বললাম কোন সূত্রটা ইউজ হবে এখানে? পি সমান সমান এইচ বাই ল্যামডা। তাহলে দেখো এইচ এর ভ্যালু কত? ল্যামডার ভ্যালুটা কত? 600 ন্যানোমিটার।
সো ক্যালকুলেশন করে দেখি কত আসে। ক্যালকুলেশন করে আসতেছে আমাদের, যেটা আসতেছে সেটা হচ্ছে 1.1043 ইন্টু 10 to the power minus 27 কেজি মিটার পার সেকেন্ড। দেখো তো এটা কত নম্বরে আছে, এই যে এত। এরপরে দেখো আমরা দেখতে দেখতে হচ্ছে আরেকটা টাইপে চলে আসছি, এই টাইপটার নাম হচ্ছে ইলেকট্রনের বেগ। এটা আসলে কিচ্ছু না, ওই যে কিছুক্ষণ আগে পড়ে আসছি না, এইখানে একটা পজিটিভ পাথ, আবার এইখানে হচ্ছে একটা নেগেটিভ পাথ, ওই পজিটিভ নেগেটিভের কাহিনী। এইটাকে কি বলা হয়, এই পাথটাকে বলা হয় হচ্ছে অ্যানোড, এই পাথটাকে বলা হয় কি, নেগেটিভ পাথকে কি বলা হয়, ক্যাথোড বলা হয়, ক্যাথোড। এর মাঝে যদি তুমি একটা ইলেকট্রন রাখো, এই সাইডে হচ্ছে স্থির ভরের একটা ইলেকট্রন রাখো, যেটার ভ্যালোসিটি হয়তো ইনিশিয়ালি আছে হচ্ছে 0, এই ইলেকট্রনটা কি করবে, তুমি যদি এটা দুই পাশে ভোল্টেজ অ্যাপ্লাই করো, কত ভোল্টের ভোল্টেজ, লেটস সে ভি ভোল্টের ভোল্টেজ অ্যাপ্লাই করো, তাইলে ইলেকট্রনটা কি অর্জন করবে, একটা ইভি পরিমাণ শক্তি অর্জন করবে। সেই শক্তি অর্জন করে তার হচ্ছে পিনিক উঠবে, পিনিকের কারণে সে মাইনাস পাথ থেকে প্লাস পাথের দিকে কি হবে, ধাবিত হবে বা অনেক স্পিডে আঘাত করবে। তাহলে কত স্পিডে আঘাত করবে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি কিভাবে, আমাদের সঞ্চিত শক্তিটা ছিল আমাদের হচ্ছে ইভি, সেটা কিসে কনভার্ট হবে, গতি শক্তিতে কনভার্ট হবে, বা হাফ এম ভি স্কোয়ারে কনভার্ট হবে। ওকে, সো এইটাই, এই সূত্র দিয়ে আমরা কি অঙ্ক টঙ্ক করবো। দেখো এইটাই এইটাই বলা আছে, ওই ঘুরে ফিরে এই জিনিসটাই করছে, এটা দিয়ে অঙ্ক তোমরা অলরেডি করে আসছো, ভি স্কোয়ার সমান 2 ইভি বাই এম, ইলেকট্রনের বেগের ইকুয়েশন। তবে এটা কিন্তু তখনই ইউজ হবে, কখন ইউজ হবে, এই সবকিছু ইউজ হবে হচ্ছে সনাতনী বলবিদ্যা অনুসারে, সনাতনী পদ্ধতি। যদি বাই চান্স দেখো সনাতনী পদ্ধতি অ্যাপ্লাই করে, সনাতনী পদ্ধতি অ্যাপ্লাই করে বাই চান্স ভেলোসিটি ভি সি এর কাছাকাছি অথবা বেশি চলে আসছে, সেক্ষেত্রে কি ইউজ করতে হবে, সেক্ষেত্রে আপেক্ষিকতার তত্ত্ব, আপেক্ষিকতার তত্ত্ব ইউজ করতে হবে। এটা একটু মাথায় রাখবা, এটা আমরা অলরেডি একটা অঙ্কে দেখে আসছি, তাই না? কাজেই তোমাদের ব্যাপারটা রিলেট করতে পারার কথা। আপেক্ষিকতা তত্ত্ব ইউজ করে তখন কি হবে, সঞ্চিত শক্তি গতি শক্তি সমান হবে, ঠিক আছে, বাট গতি শক্তিটা হবে এম মাইনাস এম নট সি স্কোয়ার, যেখানে এম হচ্ছে গতিশীল ভর আর এম নট হচ্ছে স্থির ভর। এই তো। তো দেখো এরকম প্রবলেম আমরা করে আসছি, বলছে 10 কিলো ভোল্টের বিভব পার্থক্য দিলে ইলেকট্রনের চূড়ান্ত বেগ কত। দেখো সবগুলা বেগে মোটামুটি 10⁷ রেঞ্জে আছে, সো এগুলো আলোর বেগের খুব একটা কাছাকাছি না, আলোর বেগ থেকে অনেক কম। সো এখানে আমরা বুঝতেই পারতেছি যে নিউটনিয়ান মেকানিক্স অ্যাপ্লাই করলে পাপ হবে না, ঠিক আছে। এই বড় ভিটা হচ্ছে ভোল্টেজের ভি, সো ছোট ভি সমান সমান 2 × ই বড় ভি ডিভাইডেড বাই এম। এটাতে মান বসায় দিলে আনসার চলে আসবে। তো আমরা মান টান বসাই, এখানে আর বসাইতেছি না, ডিরেক্ট আনসার লিখে দিব। একটা ভুল হয়েছে ক্যালকুলেশনে।
আচ্ছা, আমাদের আনসার মোটামুটি আসতেছে হচ্ছে 5.93 ইন্টু 10⁻⁷। আনসার হচ্ছে এইটা। ওকে, এরপরে দেখো উৎসের ক্ষমতা। উৎসের ক্ষমতা দেখে তোমাদের কাছে নতুন টপিক লাগতে পারে, বাট জিনিসটা আসলে কিছুই না, লিটারালি কিছুই না। হ্যাঁ, উৎসের ক্ষমতা হচ্ছে, আমি জাস্ট একটু সিম্পলি বলি, মনে করো তোমার কাছে হচ্ছে একটা ধাতব পৃষ্ঠ আছে। আচ্ছা, আমি পরের স্লাইডে কাজ করি। তোমার কাছে আমার একটা ধাতব পৃষ্ঠ আছে। হ্যাঁ, লেটস সে এইটা হচ্ছে একটা ধাতব পৃষ্ঠ। ধাতব পৃষ্ঠ বা ধাতু পৃষ্ঠ। হ্যাঁ, ধাতু পৃষ্ঠ। ওকে, তো কথা হইতেছে এই যে ধাতু পৃষ্ঠটা আছে, এই ধাতু পৃষ্ঠটাতে ধরো ফোটন আপতিত হচ্ছে। কি আপতিত হচ্ছে? ফোটন রেডিয়েট হচ্ছে বা আপতিত হচ্ছে। ফোটন, ধরো এইটা একটা ফোটন ছিল, একটা ফোটন ছিল। তাহলে একটা ফোটনের জন্য আমার এনার্জিটা কত? একটা ফোটনের জন্য আমরা এনার্জি হচ্ছে এইচ মিউ। তাহলে এইচ মিউ পরিমাণ এনার্জি ধাতু পৃষ্ঠের উপর আপতিত হচ্ছে। বাট নরমালি আমরা জানি ধাতু পৃষ্ঠের উপর তো আর একটা দুইটা ফোটন নির্গত হয় না, অসংখ্য ফোটন বা অনেকগুলা ফোটন একসাথে রেডিয়েট হয় না। তো আমি হচ্ছে অনেকগুলা ফোটন দেখাইতে যাচ্ছি, ঠিক আছে? অনেকগুলা ফোটন, লেটস সে যে এখানে এন সংখ্যক ফোটন আপতিত হচ্ছে। এখন অনেকগুলা ফোটন আপতিত হয়, ঠিক না? ধরো তুমি 10 মিনিট যাবত পর্যবেক্ষণ করলে দেখো লাখ লাখ ফোটন এসে পড়ছে। তো আমরা 10 মিনিট যাবত পর্যবেক্ষণ না করে আমরা 1 সেকেন্ডের কয়টা ফোটন এসে পড়তেছে সেইটা হিসাব করলাম। আমরা ধরে নিচ্ছি এন সংখ্যক ফোটন প্রতি সেকেন্ডে ধাতু পৃষ্ঠে আপতিত হচ্ছে। ধাতু পৃষ্ঠে আপতিত হচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে আপতিত ফোটনের শক্তি কত? এখন আপতিত ফোটনের শক্তি কত সেটা তো তুমি এক্স্যাক্টলি বলতে পারো না। পারো কি? বলতে পারো না এই কারণে তুমি হচ্ছে 1 সেকেন্ডেরটা জানো, বাট কত সেকেন্ড ধরে ফোটন আপতিত হয়েছে তা তো জানো না। তা যেহেতু আমি ধরে নিছি যে 1 সেকেন্ড যাবত হচ্ছে ফোটন আপতিত হচ্ছে, তো আমরা বলতে পারি যে ফোটনের শক্তি হচ্ছে এন এইচ মিউ, একটু ব্র্যাকেট দিয়ে কৌশলে বলে দিতে পারি প্রতি সেকেন্ডে। অর্থাৎ প্রতি সেকেন্ডে আমার ফোটনের শক্তিটা কত? এন এইচ মিউ পরিমাণ শক্তি, ঠিক আছে? এইরকম ঘটনা যে প্রতি সেকেন্ডে এন এইচ মিউ পরিমাণ শক্তি পাচ্ছি আমি। ওকে, আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে অ্যাড করি। মনে করো সাপোজ একটা বাল্ব আছে তোমার কাছে, একটা বাল্ব আছে, ঠিক আছে? একটা তোমার কাছে বাল্ব আছে, এই বাল্বটা কি কিছু পরিমাণ এনার্জি রেডিয়েট করে না? বলে দেয় যে বাল্বটা হচ্ছে 60 ওয়াট বা 100 ওয়াট হচ্ছে এনার্জি রেডিয়েট করতেছে। তাইলে আমরা ধরে নিচ্ছিলাম যে এটা প্রতি সেকেন্ডে ই পরিমাণ এনার্জি রেডিয়েট করতেছে। বলে দিলাম আমি তোমাকে যে প্রতি সেকেন্ডে এটা কি পরিমাণ এনার্জি রেডিয়েট করতেছে, ই পরিমাণ এনার্জি রেডিয়েট করতেছে, বা কিছু একটা সাপোজ বলা আছে একটা এনার্জি রেডিয়েট করতেছে। এখন যেই পরিমাণ এনার্জি বা শক্তি বিকিরিত হচ্ছে বা যেই এনার্জিটা রেডিয়েট হচ্ছে, ওই এনার্জির পুরাটাই কি তোমার আলোক শক্তিতে কনভার্ট হয়? অর্থাৎ বাল্বটার ভিতরে যেই পরিমাণ ইলেকট্রিক্যাল এনার্জি আছে বা ইলেকট্রিক এনার্জি আছে, তড়িৎ শক্তি, তার পুরাটাই কি তুমি কাজে লাগাইতে পারো তোমাকে আলো দেওয়ার জন্য? কখনোই না, এর পুরাটা কিন্তু কখনোই কাজে লাগে না। অল্প পরিমাণ তড়িৎ শক্তি তুমি বেশি সাপ্লাই দাও, ঠিক আছে, বাট অল্প পরিমাণই হচ্ছে আলোক শক্তিতে কনভার্ট হয়। এখন তাহলে আমরা লিখতে পারি এনার্জির একটা সার্টেন পার্সেন্টেজ, ধরো অল্প পরিমাণ, লেটস সে হচ্ছে আমার ওয়াই পার্সেন্টেজ হচ্ছে গিয়ে কনভার্ট হয়। কিসে কনভার্ট হয়? আমাদের
আলোক শক্তিতে কনভার্ট হয়। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে বাল্বের যে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি, তড়িৎ শক্তির একটা নির্দিষ্ট পার্সেন্টেজ, ধরে নিলাম y%, সেটা কিসে কনভার্ট হচ্ছে? আমাদের আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে? আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। আর এই যে আলোক শক্তি, আলোক শক্তিটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই আলোক শক্তিটাকে আমরা প্রকাশ করতে পারি এন এইচ মিউ দ্বারা, অর্থাৎ ফোটনের এনার্জি দ্বারা। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম আমরা দেখব। তোমাদেরকে আবার একটু জাস্ট রিভিউ দেই, সেটা হচ্ছে তড়িৎ শক্তি ছিল তোমাদের, এই বাল্বটা থেকে বিকিরিত হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জি। সেই ইলেকট্রিক্যাল এনার্জিটার y%, অল্প একটা পার্সেন্টেজ, ধরো 2%, 3%, 10% বা 80%, y% কিসে কনভার্ট হচ্ছে? আমাদের আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। আর এই আলোক শক্তিটা আসলে আমরা কিভাবে দেখতে পাই? ফোটনের মাধ্যমে দেখতে পাই। ঠিক আছে, ফোটন। আর এই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইনফ্যাক্ট, আর ফোটনটার এনার্জি কত? NH মিউ পরিমাণ। ঠিক আছে, তো এই টাইপের প্রবলেম আমরা যখন দেখবো খুব ইজিলি ব্যাপারগুলা বুঝতে পারবো। ওকে, এটা ছিল আমাদের একটা ইলেকট্রিক্যাল বাল্ব। ইলেকট্রিক্যাল বাল্ব, ঠিক আছে। তো এই দুইটা জিনিস একটু মাথায় রাখো। এটা হচ্ছে একটা ধাতু পৃষ্ঠ আর হচ্ছে একটা বাল্বের কাহিনী। এই দুইটা উপর বেস করে প্রবলেম গুলো হয়। দেখো কি বলছে, ম্যান ক্যান টলারেট মিনিমাম লাইট অফ ইন্টেন্সিটি হচ্ছে এত ওয়াট পার মিটার স্কয়ার। এখন ইন্টেন্সিটি এটা আসলে কিছুই না, যে প্রতি একক ক্ষেত্রফলে তোমার হচ্ছে কতটুকু, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময় বা এক সেকেন্ডে তুমি কতটুকু এনার্জি হচ্ছে সহ্য করতে পারতেছো। আর প্রশ্নে বলে দিছে তোমার যে আই বল গুলো আছে চোখে, সেটার কত, 0.4 সেন্টিমিটার স্কয়ার। অর্থাৎ আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো এটা তোমার হচ্ছে গিয়ে চোখ, চোখ, এই যে চোখ, এই চোখটার হচ্ছে আমার এরিয়া কত বলা আছে? এরিয়া বা এ বলা আছে হচ্ছে 0.4 সেন্টিমিটার স্কয়ার। সো 0.4 কে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 4 × 10⁻⁻⁵ মিটার স্কয়ার। এখন দেখো তোমার ইন্টেন্সিটি কত বলা আছে? ইন্টেন্সিটি বলা আছে এত ওয়াট পার মিটার স্কয়ার। এখন বুঝতেই পারতেছি ইন্টেন্সিটিটাকে যদি আমি এ দ্বারা গুণ দিই, তাহলে কি একক সময় কি পরিমাণ এনার্জি সহ্য করতেছে সেটা পেয়ে যাব না? হ্যাঁ, অবভিয়াসলি তোমরা বুঝতেই পারতেছো, সেই জিনিসটা আমরা পেয়ে যাব। তো এটাকে আমরা এইভাবে লিখি, প্রতি সেকেন্ডে আমাদের কিসের এনার্জি? লাইটটার এনার্জি। লাইটের এনার্জি মানে কি? ফোটনের এনার্জি। সেটা কত আসতেছে? আমরা এটাকে দ্বারাই প্রকাশ করি। হ্যাঁ, বেশি কথা না বলে দ্বারাই প্রকাশ করি, প্রতি সেকেন্ডে আর কি। তো দ্বারা যদি আমি প্রকাশ করি কিরকম আসবে আমাদের একটু দেখো, আসবে হচ্ছে I × A। সো এখানে দেখো আমি বেশি দেখাবো না, সেটা হচ্ছে আই এর ভ্যালু দেওয়া আছে, এ এর ভ্যালু দেওয়া আছে। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আনসারটা পেয়ে যাব। আনসারটা মুখে মুখে করা যায়, দেখো 4 × 10⁻⁻15 আসবে। হ্যাঁ, তো আমি এটা ডিরেক্টলি মুখে মুখে লিখে দেই, এটা আসতেছে এত ওয়াট। ওয়াট না লিখে আমরা যদি জুল পার সেকেন্ড লিখে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়। মানে হচ্ছে প্রতি সেকেন্ডে সে কত জুল এনার্জি ফোটনটা সাপ্লাই করতেছে, তাই তো। আর সেই যে ফোটনটা বলা আছে, ফোটন তো না, অনেকগুলা ফোটন, সেই ফোটনটার আমার ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে? এত দেওয়া আছে, এবং প্লাঙ্কের কনস্ট্যান্টও দিয়ে দেওয়া আছে। তাহলে অঙ্ক খুবই সোজা, কিন্তু অঙ্ক কিন্তু খুবই সোজা। আমরা বলে দিছিলাম, দেখো কিছুক্ষণ আগে দেখাইছিলাম যে এন পরিমাণ ফোটন যদি আমরা ধরে নিই যে প্রতি সেকেন্ডে আপতিত হচ্ছে, তাহলে আপতিত ফোটনের শক্তি হচ্ছে প্রতি সেকেন্ডের জন্য NH মিউ। আর এখানে আমরা দেখলাম যে প্রতি সেকেন্ডে আপতিত ফোটনের এনার্জি আমরা অলরেডি বের করে ফেলছি। তো আমাদের ফোটনের সংখ্যাটা বের করতে হবে, সেটা আমাদের কত আসবে দেখো। ফোটনের সংখ্যাটা যদি আমরা বের করি, আমাদের প্রতি সেকেন্ডে আপতিত আপতিত ফোটনের শক্তি
ই সমান সমান এন এইচ মিউ। এখান থেকে আমরা লিখতে পারি ই এর ভ্যালু কত পাইছি 4 × 10⁻⁻15। আর এন এর ভ্যালু আমার বের করতে হবে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, ফ্রিকোয়েন্সিও মোস্ট প্রবাবলি দেওয়া আছে 6 × 10⁻, পুরা 14। তাহলে এখান থেকে আমার এন এর ভ্যালুটা বের করা কিন্তু ডাল ভাত। হ্যাঁ, চলো এন এর ভ্যালুটা বের করি। আচ্ছা, এন এর ভ্যালু আসতেছে আমার 10⁴। সো এন এর ভ্যালুটা আমার কত আসতেছে 10⁴। সো বেসিক্যালি এটাই আমাদের আনসার। এটা দেখি কয় নাম্বার অপশন আছে, 2 আছে। হ্যাঁ, 10⁴। এরপর দেখো কি বলছে, আ 60 ওয়াট ল্যাম্প, ওই যে যেটা বলছিলাম, একটা ল্যাম্প, ঠিক আছে, ল্যাম্প বা বাল্ব যাই বলো, এটা ল্যাম্পটার এনার্জিটা কত, ইলেকট্রিক্যাল এনার্জিটা হচ্ছে 60 ওয়াট বা 60 জুল পার সেকেন্ড। এটা জানি কি এনার্জি, এটা হচ্ছে কি আমার ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি। বাট পুরা তড়িৎ শক্তিটাকে আসলে আমরা লাইট হিসেবে পাচ্ছি? দেখি কি বলছে, গ্রিন লাইট উইথ ওয়েভলেন্থ অফ এত ইফ 5% অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু লাইট। অর্থাৎ তড়িৎ শক্তির 5% কিসে কনভার্ট হচ্ছে, ওই যে রেডিয়েশনটা হচ্ছিল দেখাচ্ছিলাম, যে রেডিয়েশনটা হচ্ছিল, রেডিয়েশনের কারণে আমরা কি পাচ্ছিলাম, রেডিয়েশনের কারণে আমরা আলোক শক্তি পাচ্ছিলাম। সেই যে আলোক শক্তিটা কতটুকের সমান বলতো, আলোক শক্তিটা হচ্ছে আমাদের তড়িৎ শক্তির 5%। মনে আছে আমি y% বলছিলাম, এই y এর ভ্যালু এখানে হচ্ছে 5। তাহলে আমাদের তড়িৎ শক্তির 5% যেহেতু বলে দেওয়া আছে আলোক শক্তিটা, আর আলোক শক্তিটা আমরা কিভাবে পাচ্ছি বলতো, আলোক শক্তিটাকে আমরা পাচ্ছি হচ্ছে ফোটন হিসেবে। আর ফোটনের এনার্জি আমরা কিভাবে লিখতে পারি, অনেকগুলা ফোটন বা n সংখ্যক ফোটনের এনার্জি আমরা লিখতে পারি NH মিউ দ্বারা। ঠিক আছে, সো আলোক শক্তি সমান সমান আমরা কি লিখতে পারি, NH মিউ। ওকে, এটা কিসের সমান, তড়িৎ শক্তির, অর্থাৎ আমাদের 60 ওয়াট বা 60 জুলের 5% এর সমান। এখন দেখো তোমার হচ্ছে গিয়ে কি বের করতে হবে, নাম্বার অফ ফোটনটা বের করতে হবে। আর কি দেওয়া আছে, আমাদের হচ্ছে ওয়েভলেন্থটা দেওয়া আছে। তো এখানে দেখো আমরা মিউটাকে কিসে কনভার্ট করতে হবে, ওয়েভলেন্থে কনভার্ট করতে হবে। তো এই কনভার্সনের কাজটা আমরা এইখানে করি। এন এইচ আর ভি এর পরিবর্তে হচ্ছে কি লেখা যায়, সি বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 60 × 0.05। এইখানে আমরা লিখতে পারি ল্যামডা সমান সমান, আচ্ছা ল্যামডার ভ্যালু তো দেওয়া আছে, ল্যামডা সমান সমান কেন লিখতেছি, ল্যামডা না লিখে আমার কি বের করতে হবে, আমার হচ্ছে এন এর ভ্যালুটা বের করতে হবে। সো এন সমান সমান আমরা কি লিখতে পারি, এন সমান সমান আমরা লিখতে পারি ল্যামডার ভ্যালুটা রিপ্লেস করব কত দ্বারা, দেওয়াই আছে 55550 10⁻10, ওকে, ডিভাইডেড বাই এইচসি। এইচ এর ভ্যালু কত 6.63 × 10⁻34। আর সি এর ভ্যালু তো তোমরা পারোই 3 × 10⁸। সো এখন আমরা এন এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। হ্যাঁ, চলে আসছে। এটাই হচ্ছে আমাদের
নাম্বার অফ ফোটনস, প্রতি সেকেন্ডে এই পরিমাণ নাম্বার অফ ফোটন হচ্ছে আমি দেখতে পাচ্ছি, কি হিসেবে দেখতে পাচ্ছি, আলোক শক্তি হিসেবে। এটা কোথা থেকে আসতেছিল, আমাদের ল্যাম্পের তড়িৎ শক্তির 5% থেকে আসতেছিল। আনসার হচ্ছে বি। তো এই টাইপের কোশ্চেনই দেখবো আবার রিটেনেও আছে। তো একই কোশ্চেন না, দেখো 60 ওয়াটের একটা সবুজ বাতি যদি বাল্বটার তড়িৎ শক্তি হচ্ছে 2% আলোক শক্তিতে কনভার্ট করে, তাহলে হচ্ছে প্রতি সেকেন্ডে কতটা ফোটন নির্গত হবে। ওই একই কথা, আমি যদি জাস্ট একটা ছবি আঁকি, এই বাল্বটা থেকে হচ্ছে এনার্জি রেডিয়েশন হচ্ছিল, এটা হচ্ছে বাল্ব, কত ওয়াটের বাল্ব বলছে, ওই একই 60 ওয়াটের বাল্ব। 60 ওয়াটের বাল্ব মানে প্রতি সেকেন্ড হচ্ছে 60 জুল সে ইলেকট্রিক্যাল এনার্জি দিতেছিল। আর এই যে ইলেকট্রিক্যাল এনার্জি বা তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তির 2% কিসে কনভার্ট হচ্ছিল, আলোক শক্তিতে কনভার্ট হচ্ছিল। আর এই যে আলোক শক্তিটা আছে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, তড়িৎ শক্তি আছে হচ্ছে 60, এটা 2%, এটা কিসে কনভার্ট হচ্ছে, আমাদের হচ্ছে গিয়ে আলোক শক্তি। আলোক শক্তির ইকুয়েশন আমরা লিখতে পারি এনএইচ মিউ। এখানে কি বের করতে বলছে, হচ্ছে ফোটন নাম্বার, নাম্বার অফ ফোটন, আর তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়াই আছে। তো এখানে এনএইচ মিউ না লিখে আমরা কি লিখবো, এনএইচ, ওই সেম টু সেম আগের অঙ্কই, হ্যাঁ, সি বাই ল্যামডা। তো দেখো আমরা কি লিখতে পারি, আচ্ছা 10⁻⁻10 দেওয়া আছে, তো এটা বসায় দিলে নাম্বার অফ ফোটনটা চলে আসবে। দেখো সবকিছু বসায় দিছে, নাম্বার অফ ফোটন বের করবো। থ্রি 3.35 ইন্টু 10⁻18, আনসার আসতেছে আমাদের এটা। আমার আনসার কত আসলো, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে আমরা দেখি কি আছে, ওই সেম জিনিস, এতটা ফোটন ওয়েভলেন্থ দেওয়া আছে, তারপর হচ্ছে এত ন্যানোমিটার পার সেকেন্ডে হচ্ছে ল্যাম্পের উপর আসতেছে, প্লাঙ্ক কনস্ট্যান্ট দেওয়া আছে, ভোল্টেজ অফ দ্য ল্যাম্প। এইখানে ঘটনা যেটা হচ্ছে যে ল্যাম্পের ভোল্টেজ, সরি ওয়াটেজ অফ দ্য ল্যাম্প, মানে ল্যাম্পের ক্ষমতা চাইছে। এইখানে যেটা হইতেছে, এখানে কি কোনো পার্সেন্টের কথা বলছে, এর মানে হচ্ছে ল্যাম্পের পুরা ইলেকট্রিক্যাল এনার্জিটাই কিসে কনভার্ট হচ্ছে, আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। অর্থাৎ ডিরেক্টলি আমরা বলতে পারি যে ল্যাম্পের যে এনার্জি, সেই ই সমান সমান হচ্ছে আমাদের এন এইচ সি বাই ল্যামডা। এখান থেকে আমরা কি লিখতে পারি, এন সমান সমান ই ল্যামডা ডিভাইডেড বাই সি এইচ। আমরা একটু ক্যালকুলেশন করি, ই এর ভ্যালু কত দেওয়া আছে। আচ্ছা ই এর ভ্যালুটা আমার বের করতে হবে, তাহলে এইটা তো পেঁচানোর কিছু নাই, ই এর ভ্যালু আমার বের করতে হবে। ই এর ভ্যালু হচ্ছে মানে পার সেকেন্ডে কত জুল আর কি, হ্যাঁ। এন এর ভ্যালু হচ্ছে 10⁻20 দেওয়া আছে। এইচ এর ভ্যালু বসাইলাম, আলোর বেগ বসাইলাম, ডিভাইডেড বাই কত করতে হবে, ল্যামডা করতে হবে। ল্যামডা করলে কত আসে, 660 10⁻⁻9। সো এটা আসতেছে এই ফাঁকে জুল পার সেকেন্ড। এখন চলো দেখি কত আসে। 6.626 ইন্টু 10⁻⁻34 into 3 into 10⁻8 divided by 660 into 10⁻⁻9 আসতেছে হচ্ছে মোটামুটি আমার 30 ওয়াটের খুবই কাছাকাছি। 30.118 জুল পার সেকেন্ড। আর ইহা যেই কথা 30 ওয়াট কি
একই কথা, অর্থাৎ এই যে বাল্বটা, এটার ল্যাম্পটার ক্ষমতা কত ছিল? 30 ওয়াট ছিল। এরপরে দেখো ওই সেম প্রবলেম আমাদের মনে এখানে দুইটা প্রবলেম আছে এই টাইপের, আমরা এগুলো একটু দেখবো। দেখো রিটার্ন প্রবলেম তো একই টাইপের। 40 ওয়াটের বাতি থেকে সবুজ আলো তরঙ্গ দৈর্ঘ্যে এত নির্গত হচ্ছে, বাতিটা তড়িৎ শক্তির এত শতাংশ আলোক শক্তিতে কনভার্ট হলে প্রতি সেকেন্ডে কয়টা ফোটন নির্গত হচ্ছে। এখন আর কোনো কথা হবে না, গল্প হবে না, হ্যাঁ, ডিরেক্টলি আনসার। 40 গুণন 3% হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি, 3% কিসে কনভার্ট হচ্ছে? আলোক শক্তিতে কনভার্ট হচ্ছে। এই অঙ্ক করে আসছি, এইচ বাই ল্যামডা। আর কয়টা ফোটন ধরে নিচ্ছি প্রতি সেকেন্ডে? এন সংখ্যক ফোটন। তো আমাদের কিসের মান বের করতে হবে? এন এর মান বের করতে হবে। এন এর মান আমরা কিভাবে বের করতে পারি? দেখো 40 গুণন 0.03, ল্যামডার ভ্যালুটা আমরা কত বসাবো? এখানে বলে দেওয়া আছে, বসায় দিলাম। এখন দেখো আনসার পেয়ে যাবো। 40 ইন্টু 0.03 ইন্টু, দেখছো অঙ্কগুলো কিন্তু একই টাইপের প্রবলেম, কখনো রিটেনে কখনো হচ্ছে এমসিকিউতে দেয় আর কি। তো আমাদের আনসারটা মোটামুটি চলে আসতেছে। আচ্ছা আগের অঙ্ক আর এটা কি সেম নাকি? আগে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম না, 3.35 আনসার আসলো। আচ্ছা এখানে 60 ওয়াটের 2% আর 40 ওয়াটের 3% কিন্তু একই, এই কারণে দেখো সেম আনসার আসতেছে। এইখানেও দেখবা যায় ক্যালকুলেশন করলে আনসার হবে হচ্ছে এতটা ফোটন। সো এটাই আমাদের আনসার। ওকে, এরপরে কি বলছে? একটা লেজার এত হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটা মনোক্রোমেটিক লাইট, এটা হচ্ছে মিউ দেওয়া আছে, আলো উৎপন্ন করে, নিঃসরিত ক্ষমতার মান এত। ক্ষমতার মান হচ্ছে, আচ্ছা এটা একটু বলি, নিঃসরিত ক্ষমতা বলতে, নিঃসরিত ক্ষমতা মানে হচ্ছে যে রেডিয়েশনটা হচ্ছে ওটার এনার্জি হচ্ছে প্রতি সেকেন্ডে যে নিঃসরিত শক্তিটা আছে, হ্যাঁ, এই নিঃসরিত শক্তিটা হচ্ছে 2 ইন্টু 10⁻³ জুল। কত জুল? এত জুল। এখন আমার প্রশ্ন দেখো কি বলছে, একটা ফোটনের শক্তি কত? একদম ইজি পিজি অঙ্ক। একটা ফোটনের শক্তি তো কিচ্ছু না, মিউ দেওয়া আছে, কম্পাঙ্ক দেওয়া আছে, এখন বের করো। প্লাঙ্কের ধ্রুবক তো জানোই, কম্পাঙ্ক হচ্ছে 6 × 10⁻14, 6.626 × 10⁻−34। ওকে, সো আমার আনসার কত আসতেছে? আশা করি তোমাদের আনসারও তাই আসছে। তো এটা হচ্ছে এত জুল পরিমাণ হচ্ছে গিয়ে একটা ফোটনের শক্তি। এখন প্রতি সেকেন্ডে উৎস হতে কয়টা ফোটন নিঃসৃত হচ্ছিল? আচ্ছা প্রতি সেকেন্ডে আমার নিঃসরিত শক্তির মান মান কত? এত। তাহলে দেখো একটা ফোটন কতটুকু এনার্জি দিচ্ছে? ওই পরিমাণ এনার্জি। তাহলে আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে নির্গত ফোটন কত? এন সমান সমান আমাদের টোটাল এনার্জিটা কত? টোটাল এনার্জি হচ্ছে 2 × 10⁻³ আর প্রত্যেকটা ফোটন কি পরিমাণ এনার্জি দিতেছিল আমাকে? প্রত্যেকটা ফোটন দিতেছে আমাদের 3.975 × 10⁻−19 এনার্জি। তাহলে এখান থেকে আমরা নাম্বার অফ ফোটন পেয়ে যাব না? তো নাম্বার অফ ফোটন আসতেছে 5 × এটাই হচ্ছে আমার প্রতি সেকেন্ডে নাম্বার অফ ফোটন। ওকে, সো আমাদের কিন্তু এক নাম্বারটা এক লাইন, দুই নাম্বারটা দুই লাইন, ঠিক আছে? সো এই টাইপের প্রবলেম গুলো আমরা দেখে ফেললাম। আচ্ছা, তো নতুন একটা টপিকের কথা বলছিলাম, বেগ সংযোগের আপেক্ষিক সূত্র। এটা থেকে খুব একটা কোশ্চেন পরীক্ষা আসে না, তাও তোমাদের ইন্টারেস্ট থাকলে দেখে নিতে পারো, হ্যাঁ।
আসে না, কিন্তু আসতে হতে পারে। তো এখানে কিছু বাংলা কথাবার্তা বলবো, হ্যাঁ, একদম বাংলা কথাবার্তা। সেটা হচ্ছে, আমরা ধরে নিতেছি যে এস কাঠামোর সাপেক্ষে, এস কাঠামোর সাপেক্ষে এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর বেগ, এস প্রাইম কাঠামোর বেগ হচ্ছে গিয়ে v1। অর্থাৎ এই যে এস কাঠামোটা দেখছো, এটা স্থির কাঠামো আছে, এই স্থির কাঠামোটার সাপেক্ষে আমাদের এস প্রাইম কাঠামোটা একটা বেগে গতিশীল আছে, সেই বেগটা হচ্ছে কি আমাদের v1। ওকে, এখন আমি তোমাদেরকে বললাম আরেকটা স্টেটমেন্ট, সেটা হচ্ছে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে, এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর একটা বেগ আছে। সেই বেগের মান কত? আমরা ধরে নিতেছি সেই বেগের মান হচ্ছে v2। অর্থাৎ এই যে এস প্রাইম কাঠামো আছে, এই এস প্রাইম কাঠামোর রেসপেক্টে আমার এস ডাবল প্রাইম কাঠামোটা v2 বেগে গতিশীল আছে। এখন তোমাদের কাছে কোশ্চেন আসতে পারে যে ভাই আপনি এস প্রাইমের রেসপেক্টে এস ডাবল প্রাইমের বেগ হচ্ছে v2 বলতেছেন, তাহলে আমরা যদি এস কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগ জানতে চাই কি করতে হবে, সেটাই আসলে আমাদের আলোচনার বিষয়। তাহলে আমাদের জানার টপিক হচ্ছে, এই হলুদ কালারে লিখতেছি, এস কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগ। ওকে, সো এটাকে আমরা হচ্ছে ভি নাম দিলাম। এখন কোশ্চেন হচ্ছে ভিটা কত, ভিটা কত। এখন এইটার ভিটা কত এটা বের করে একটা প্রুফ আছে, প্রুফে আমরা যাব না, জটিলতার দিকে যাব না। জেনে রাখো ক্লাসিক্যাল মেকানিক্স কে অ্যাপ্লাই করে আমরা ভিটা ক্যালকুলেট করতে পারি। কিভাবে ক্যালকুলেট করতে পারি? আমরা ডিরেক্টলি এখানে বলে দেব যে এই ভিটা ভ্যালু আসলে কত। এই ভিটাকে আমরা এইভাবে রিলেট করি যে ভি সমান সমান v1 প্লাস v2 ডিভাইডেড বাই 1 প্লাস v1 v2 ডিভাইডেড বাই সি স্কোয়ার। আমরা এই যে আমরা ইকুয়েশন একটা লিখছি, এই ইকুয়েশনের মাধ্যমে আমরা কিন্তু এই জিনিসটা বের করে ফেলতে পারি। ওকে, সো আমরা আসলে থিওরিটা দেখে বোঝার কথা না, একটা ম্যাথ দেখি তাহলে বুঝতে পারবো। দেখো কি বলছে, কত সালে আসছে? 10-11 সালে, বহু আগে, হ্যাঁ বহু আগে আসছে। দুইটা বিটা কণা একে অপরের দিকে বিপরীত দিকে 0.8c বেগে গতিতে অগ্রসর হচ্ছে, তাহলে তাদের আপেক্ষিক গতিবেগ কত হবে? দেখো আপেক্ষিক গতিবেগ মানে কি? আপেক্ষিক গতিবেগ দ্বারা কি বোঝানো হচ্ছে? আপেক্ষিক গতিবেগ মানে হচ্ছে একটার সাপেক্ষে আরেকটার বেগ। অর্থাৎ আমি যদি কাঠামোগত ভাবে চিন্তা করি, লেটস সে এইটা হচ্ছে কি আমার স্থির কাঠামো বা এস কাঠামোটা, ঠিক আছে, এস কাঠামোটা। এরপরে আমি এইটার সাপেক্ষে আরো দুইটা কাঠামো বিবেচনা করলাম। একটা হচ্ছে S1 কাঠামো, যেখানে একটা বিটা কণা গতিশীল অবস্থায় আছে, কত বেগে গতিশীল আছে? 0.8c বেগে, ঠিক আছে। আর আরেকটাকে আমি বললাম S2 কাঠামো। কি কাঠামো? S2 কাঠামো, S2 কাঠামো। এই কাঠামোতে বিটা কণাটা দেখো কত বেগে গতিশীল আছে? 0.8c বেগে, এবং বলা আছে এরা একে অপরের কোন দিকে গতিশীল অবস্থা আছে? বিপরীত দিকে। তাইলে এই S1 কাঠামোর বিটা কণাটা যদি ডান দিকে গতিশীল হয়, তাহলে S2 কাঠামোর বিটা কণাটা কোন দিকে গতিশীল আছে? বুঝতেই পারতেছো, বাম দিকে এই বিটা কণাটা গতিশীল আছে। তাইলে ওর বেগটা আমি কত ধরবো? -0.8c ধরবো, উল্টা দিকে যেহেতু। এখন কথা হচ্ছে এই যে +0.8c বললাম আর -0.8c বললাম, এটা আসলে কোন কাঠামোর সাপেক্ষে? দুইটাই কি স্থির এস কাঠামোর সাপেক্ষে না? তাহলে আমরা এখানে একটু লিখে দেই, সেটা হচ্ছে এস কাঠামোর সাপেক্ষে আমরা যদি S1 না বলে তুমি এটাকে এইভাবে বলতে পারো, আমাদের আগের অ্যানোটেশনের সাথে মিল রেখে আমরা বলি এস প্রাইম। আর এইখানে তুমি হচ্ছে S2 না বলে আগের অ্যানোটেশনের সাথে মিল রেখে বলতে পারো হচ্ছে এস ডাবল প্রাইম। ওকে, সো এস কাঠামোর সাপেক্ষে আমরা যদি এস প্রাইম কাঠামোর বেগ চিন্তা করতে চাই, সেই বেগটাকে আমরা কি নাম দিছিলাম? v1। আর সেই বেগটা এখানে কত বলতো? 0.8c।
ওকে, এখন আমার -0.8c টা কার রেসপেক্টে? এস কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইমের বেগ। সো এটা আমরা একটু লিখি। এখানে আমরা লিখব এস কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগ। এটা কত? এই বেগটাকে আমরা কি দ্বারা লিখছিলাম দেখো তো, আগের স্লাইডটা দেখি, যে এস কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগটাকে আমরা ভি দ্বারা লিখছিলাম, তাই তো? V2 না, কিন্তু ভি দ্বারা লিখছিলাম। সো এটা হচ্ছে আমাদের ভি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভি, ভি দ্বারা লিখছিলাম। আবারও দেখি, এস কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগটাকে আমরা ভি দ্বারা লিখছিলাম, আর এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগটাকে আমরা কি দ্বারা লিখছিলাম? V2 দ্বারা লিখছিলাম। ওকে, তাহলে এইখানে আমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে যে এস কাঠামোর সাপেক্ষে ডাবল প্রাইম কাঠামোর বেগ হচ্ছে ভি সমান সমান কত? -0.8c। তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে তাদের আপেক্ষিক গতিবেগ। এখন আপেক্ষিক গতিবেগ বলতে বোঝানো হচ্ছে একটা গতিশীল কাঠামোর সাপেক্ষে আরেকটা গতিশীল কাঠামোর বেগ, মানে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইমের বেগ, অথবা এস ডাবল প্রাইমের সাপেক্ষে এস প্রাইমের বেগ। তো এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এস ডাবল প্রাইম কাঠামোর বেগ আমাদেরকে বের করতে হবে। সেই বেগটা আমরা ধরতেছি V2। এই V2টা আমাদের এখানে বের করতে হবে। সো আমাদের V1 জানা, ভি জানা, V2 বের করতে হবে। তো আমাদের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল V সমান সমান V1 প্লাস V2 ডিভাইডেড বাই 1 প্লাস V1 V2 ডিভাইডেড বাই সি স্কয়ার। এখন এই ইকুয়েশনটা ধরে যদি আমরা একটু সামনে ক্যালকুলেশন করি, কি আসতেছে দেখো। ভি সমান সমান কি লেখা যায়? ভি সমান সমান লেখা যায় -0.8c। V1 কত লেখা যায়? 0.8c। আর V2 হচ্ছে আমাদের অজানা। সো আমরা V2টাকে অজানা রাখতেছি, V1 V2 ডিভাইডেড বাই সি স্কয়ার। এখন আমাদের কিছু বাংলা ক্যালকুলেশন করতে হবে, একটু সাবধানে ধীরে সুস্থে। আমরা এই সি স্কয়ার আর এই সি কে কেটে দিই, নিচে হচ্ছে একটা সি রাখি। সো আলটিমেটলি এর পরের লাইনে যদি আমি ক্যালকুলেশন করি, কি আসে দেখো। এর পরের লাইনে ক্যালকুলেশন করলে আমার আসতেছে -0.8c -0.8c গুণন 0.8 V2 divided by C is equal to 0.8c plus V2। এরপরে আমি আরেকটু ক্যালকুলেশন করি, দেখো এই যে -0.8c আর এখানে কি আছে মাইনাস, এখানে আছে 0.8c। সো দুইটাকেই যদি আমি এই পাশে ট্রান্সফার করি, কত আসবে? 1.6c। আর এইখানে দেখো সি সি কাটা, সো এইখানে আসতেছে হচ্ছে 0.64 V2 সমান সমান আসতেছে V2। তো এটাকে আমি আর অল্প একটু ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাব। V2টা কমন নাও। তাহলে দেখো আমরা কিন্তু সি এর রেসপেক্টে আমাদের কাঙ্ক্ষিত আনসারের দিকে অনেকখানি চলে আসছি। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পাবো যে 1.6 ভাগ 0.64, 1.6 ভাগ 1.64, তাই তো? এটা আসতেছে হচ্ছে 0.9756। তো আমাদের আনসারটা কি আসতেছে? সি এর রেসপেক্টে আসতেছে। সো দেখো আমাদের কিন্তু ডিরেক্টলি আমরা ফর্মুলা ইউজ করতে পারছি। আমাদের হচ্ছে স্থির কাঠামোর সাপেক্ষে দুইটা গতিশীল কাঠামোর বেগ দেওয়া ছিল, অর্থাৎ V1 এবং V দেওয়া ছিল। আমরা একটা গতিশীল কাঠামোর সাপেক্ষে আর একটা গতিশীল কাঠামো, অর্থাৎ এস প্রাইমের সাপেক্ষে এস ডাবল প্রাইমের বেগ বের করছি, অর্থাৎ V2 বের করছি। সিম্পল সূত্র বসাই দিছি, ডিরেকশনটার জন্য মাইনাস দিছি, তাই তো? এবং দেখো আমাদের আনসারটা যে ঠিক আছে আমরা কিভাবে বুঝতে পারতেছি, একটা অপশনের সাথে এটা মিলে যাচ্ছে। সো এই ছিল আমাদের বেগ সংযোগের আপেক্ষিক সূত্র।
এখানেই মূলত আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসে আধুনিক পদার্থবিজ্ঞানের লেকচার 4 এর সমাপ্তি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।